ইন্দোনেশিয়ান হরর মুভি মানেই ভিন্ন ভিন্ন টপিক, কিন্তু এই মুভিটার টপিকটা সম্পূর্ণ বাস্তব ভিত্তিক, যা আমরা প্রতিনিয়ত করে থাকি। গীবত, যার অর্থ হলো পরনিন্দা করা। গীবত পৃথিবীর সবচাইতে ঘৃণ্য এবং জঘন্যতম পাপ, কারণ এই গীবতের মাধ্যমেই মানুষের মধ্য থেকে বিশ্বাস উঠে যায়। একটা সুন্দর সম্পর্ককে মিনিটের মধ্যেই নষ্ট করে দিতে পারে গীবত। তাই ইসলামের দৃষ্টিতে এই গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তাই এই গীবতকে হত্যার থেকেও বড় পাপ মনে করা হয়, কারণ হত্যা করতেও প্ল্যান, অস্ত্র, অনেক কিছু লাগে, কিন্তু গীবত করার জন্য মানুষের শুধু মুখের ভাষাই যথেষ্ট। গীবতকারীর ওপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। তাই ইফরিত জিনের মতো খারাপ জিনেরা তাদের পিছু নেয়। মূলত এই বিষয় নিয়েই মুভিটা তৈরি করা হয়েছে। মুভিটির নাম গিভা। আরবি ভাষায় গীবতকে গিভা বলা হয়। চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। গল্প শুরুতে কয়েকজন বন্ধু কলেজ ক্যাম্পাসে বসে ম্যাগাজিনের টপিক নিয়ে আলোচনা করছিল। তারা সবাই চাইছিল এবারের ম্যাগাজিনে তাদের সত্য ঘটনার ওপর ডকুমেন্টারি থাকুক। বন্ধুদের মধ্যে আরগা হলো চিফ এডিটর, তার ক্রাশ ফার্লি, এছাড়াও আছে ইয়োলা, রেনু এবং উলফা। তবে এদের মধ্যে একজন ছিল উক্তা, যে বিগত 12 থেকে 13 দিন ধরে শরীর খারাপের জন্য লিভ নিয়েছিল। তারা একটা ঘটনা কভার করছিল যেখানে কলেজের একজন প্রফেসর তার স্টুডেন্টের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ইয়োলা গল্পটা পাবলিশ করতে চাইলে আলগা এটা করতে মানা করে, কারণ এর ফলে মেয়েটার বদনাম হতে পারে। এইবার রেনো সবার জন্য খাবার আনলে ফার্লি খেতে পারে না, কারণ খাবারটা ছিল ননভেজ। আসলে ফার্লি সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান। তো খাওয়া দাওয়া করার পর বাড়ি যাওয়ার সময় আরগা ফার্লিকে তার সাথে স্টোরি কভার করার জন্য যেতে বলে। সে জানায় তার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। এবার ফার্লি আর উলফা উক্তার হোস্টেলে আসে। আসলে তার সাথে উক্তা থাকে। হোস্টেলের মালিক ম্যাং জানায় বিগত কয়েক ঘন্টা ধরে অদ্ভুত কারণে উক্তা রুমে চিৎকার করছে, এমনকি সে দরজা খুলছে না। ফার্লি তার রুমের দরজা অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করলে অদ্ভুতভাবে সেটা নিচে থেকেই খুলে যায়। রুমে প্রবেশ করতে ফার্লি অনুভব করে এখানকার পরিবেশটা অনেকটা ঠান্ডা, এবং ঘরের এক কোণে বসে উক্তা ভয়ে কাঁপছে। ফার্লি তার কাছে গেলে উক্তা জানায় এই রুমের ভেতর কোনো এক বৃদ্ধ মহিলাকে সে দেখতে পাচ্ছে। ভয় ভয়ে টেবিলের ওপর রাখা একটা ইনভেলাপের দিকে আঙুল তুলে বলে, এটা আলগাকে দিয়ে দাও। ফার্লি সেটাকে নিয়ে দেখলে বুঝতে পারে এটা ওই প্রফেসর এবং স্টুডেন্টের গল্প। ফার্লি এটার ব্যাপারে জিজ্ঞাসা করলে যেতেই একটা প্রচণ্ড জোরে চেঁচিয়ে বলে, এই বিষয়ে কোনো কথা আমার সামনে বলবে না, যাও ওটাকে নিয়ে যাও। পরের দিনটা ছিল ঈদ। হুজুর খুতবা দিচ্ছিল, আর সেখানে উপস্থিত ছিল ফার্লি ও উলফা। অনেকক্ষণ সেখানে কাটানোর পর ফার্লি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কারণ আজ তার বাবাকে হসপিটালের চেক আপের জন্য নিয়ে যেতে হবে। তখন ইয়োলার কল আসলে সে জানায়, আমার শরীরটা একটু খারাপ, তুই আমার জায়গায় চলে যা না স্টোরিটা কভার করতে। কিন্তু ফার্লি এতে রাজি হয় না, কারণ প্রথমত এটা তার কাজ নয়, আর দ্বিতীয়ত বাবাকে নিয়ে একটু পরেই তাকে হসপিটালে যেতে হবে। কিন্তু ইয়োলা নাছরবান্দার মতন করলে ফার্লির মা বলে, কোনো ব্যাপার না, তুমি আজ ওখানেই চলে যাও, বরং আমি তোমার বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। ফার্লি এটা না চাইলেও রাজি হতে হয়। এবার ফার্লি, উলফা এবং আরগা যায় কুরবানির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে। কিন্তু ফটো তোলার সময় ফার্লির প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ সে পিওর ভেজিটেরিয়ান। এর মাঝে উলফা ফার্লিকে ইয়োলার একটা ছবি দেখায়, যেটা কিছুক্ষণ আগে সে বয়ফ্রেন্ডের সাথে হোটেলে ঘুরতে গিয়ে পোস্ট করেছে। ফার্লির এটা দেখে ভীষণ রাগ হয়।
কারণ সে তার শরীর খারাপের কথা শুনে বাবার সাথে হসপিটালে না গিয়ে কাজে এসেছে। ফার্লি রেগে উলফাকে ইয়োলার ব্যাপারে আরও কথা বলতে গেলে আমরা খেয়াল করি যে সাদা ধোঁয়া তার মুখের ভেতর প্রবেশ করতেই তার একটু মাথা ঘুরে উলফা তাকে ধরে নেয়। নিজেকে সামলাতেই কুরবানির পশুর রক্ত তার গায়ে ছিটিয়ে পড়লে সে আরও ভয় পেয়ে ওয়াশরুমের দিকে দৌড়ে গেলে এবার নিজেকে ক্লিন করার সময় আয়নায় এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাওয়া যায়। সেখানে সে নিজেই নিজের মুখের চামড়া উপড়ে ফেলছিল। তখনই ওয়াশরুমের ওপর প্রান্ত থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে সে ছাড়া আর কেউ ছিল না। তাই অন্য কিছু না ভেবে এসে দৌড়ে ওয়াশরুম থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওকটা নামাজ পড়ার সময় রুমে আবার ওই বৃদ্ধ মহিলাকে দেখতে পায়, আর তখনই সে পজেসড হয়ে ওকটার ওপর রুমের বাইরে এসে ম্যাং, ডিনা এবং উমিকে বিরক্ত করতে থাকলে উমি ব্যাপারটা আন্দাজ করতে পারে, আর পরক্ষণেই উমির চোখ সাদা হয়ে গেলে সে মন্ত্র বলে ওকে শান্ত করে ঘরে এনে শুয়ে দিলে সবাই অনুভব করে গোটা ঘরে অদ্ভুত একটা পচা গন্ধ বেরোচ্ছে। উনি সবাইকে বাইরে যেতে বলে ওকটার সামনে বসে দোয়া পড়তে শুরু করলেই তার চোখ আবার সাদা হয়ে যায়। এদিকে বাইরে ম্যাং ডিনাকে বলে উমির মধ্যে মাতারাম বংশের রক্ত বইছে, আর এই বংশ একসময় জিনদের থেকে কিছু অদ্ভুত পাওয়ার পেয়েছিল, যেটা কালক্রমে উমির মধ্যেও রয়েছে। এবার আমরা জানি সব জিন খারাপ হয় না, কিছু জিন এমনও আছে যারা মানুষের সাহায্য করে, আর সেই জিনের শক্তি উমিদের বংশে ছিল। অন্যদিকে উমি ওকটার ভিতরে থাকা জিনকে উদ্দেশ্য করে বলে সে আসলে কে। এবার এখানে উমি চমকে যায়, কারণ ওকটার ভেতরে কোনো যে সে জিনিস নয়, বরং ইফরিত জিন এক বৃদ্ধ মহিলার রূপে ছিল। ইফরিত জিন উমিকে হন্ট করলে ওকটার জীব সাপের মতো বেরিয়ে আসে। উমি সব কিছু কন্ট্রোলে আনার জন্য দোয়া করতে শুরু করলে ইফরিত জিন হেসে বলে, এসব করে কিছুই লাভ আছে? তুমি ভালো করেই জানো আমি কতটা শক্তিশালী। আর তখনই সে উমির ওপর অ্যাটাক করে, কিন্তু কোনো রকমে উমি এই যাত্রায় নিজেকে বাঁচিয়ে নেয়। এবার বাকিরা রুমে প্রবেশ করলে দেখে সবকিছুই এলোপাথারিভাবে রুমে ছড়িয়ে পড়ে রয়েছে, কিন্তু ভালো খবর এইটুকুই, ওকটাকে কন্ট্রোল করে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ফার্লির বাবা মা বাড়িতে ফিরতে দেখে তার মায়ের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার এই ঘটনার জন্য সে ইয়োলার ওপর আরও রাগলে তার বাবা মা তাকে বুঝায় শান্ত করে। রাতে ফার্লি ওকটাকে দেখতে তার হস্টেলে আসলে দেখে ওকটার বাবা তাকে নিতে এসেছে, কারণ সে ফিজিক্যালি ও মেন্টালিভাবে ভীষণ ইফেক্টেড ছিল। এবার তাকে নিয়ে যাওয়ার পর ফার্লি উলফা আর ডিনাকে কোনো সময় মতো নামাজ আর দোয়া করতে বললে, কিন্তু এর পেছনে কী কারণ রয়েছে সেগুলো সব চেপে যায়। তাদের চলে যাওয়ার পর ম্যাং উমিকে বলে সে তাদের পুরো ঘটনা কেন বলল না। তারপর সে জানায় ওদের জন্য যেতটুকু জানা দরকার ততটুকুই জানানো ভালো, না হলে বিনা কারণে ভয় পেয়ে ওদেরই খারাপ হবে। পরের দিন কলেজে ফার্লির সাথে ইয়োলার দেখা হলে সে নিজের সমস্ত রাগ তার ওপর ঝেড়ে দেয়, কারণ সে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির করার জন্য তাকে ব্যবহার করেছে, যার ফলস্বরূপ তার মায়ের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে। ঝগড়া আরও বেড়ে গেলে ফার্লি সবার সামনে বলে দেয় ঈদের দিন সে নামাজ না পড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে হোটেলে ফুর্তি করতে গিয়েছিল। এবার এই ঘটনা জানাজানি হয়ে গেলে ইয়োলার গোটা কলেজের সামনে বদনাম হয়ে যায়। সে মিটিং রুমে এসে কাঁদতে শুরু করলে রেনো তাকে এইরকমই করার কারণ জিজ্ঞাসা করলে আসলে রেনো তখনও পুরোপুরি ব্যাপারটা জানতো না। তো ইয়োলা তাকে সম্পূর্ণ ব্যাপারটা জানালে রেনো ফার্লিকে ডিফেন্ড করলে ইয়োলা তাকে ফার্লির ব্যাপারে নেগেটিভ কথা বলতে থাকে, যে একসময় রেনু তাকে পছন্দ করলেও ফার্লি তাকে সেই রকম গুরুত্ব দেয়নি।
এটা শুনে রেনুর একটু খারাপ লাগলেও তাকে প্রফেসর ও মেটার গল্পের ফাইলটা দিয়ে চলে যায়। ইয়োলা গল্পটা পড়তে শুরু করলে আমরা তার মুখে সেই সাদা ধোঁয়া প্রবেশ করতে দেখি। এদিকে ফার্লি ক্লাসে থাকাকালীন মনে হতে থাকে কেউ যেন তাকে পিছন থেকে ডাকছে। সে এভাবে কোনো বন্ধু হয়তো তার সাথে এরকম প্র্যাঙ্ক কল করছে, ফলে বারবার পেছনে ঘুরে দেখলেও সে কাউকে দেখতে পায় না। ফলে সে অবাক হয়ে যায়। এবার ক্লাস টিচার পড়া থামিয়ে ফার্লি ও ইয়োলার ব্যাপারটাকে নিয়ে বলেন যে আমাদের কারোর ব্যাপারে গসিপ করার উচিত নয়, কারণ সে ব্যক্তি তার পার্সোনাল লাইফে যা কিছুই করছে সেটা তার সম্পূর্ণ নিজস্ব। এর ওপর বলার অধিকার কোনো তৃতীয় ব্যক্তির নেই। তাই কারো ব্যাপারে এমন কিছু বলা উচিত নয় যাতে সে ব্যক্তির পার্সোনালি ক্ষতি হতে থাকে, কারণ এটা খুব বড় পাপ। ফার্লি স্যারকে এই বিষয়ে প্রশ্ন করলে তার ডিস্টার্বিং বিহেভিয়ারের জন্য স্যার তাকে ক্লাস থেকে বের করে দেয়। ক্লাস থেকে বেরিয়ে গেলে তার সাথে উলফা আর ডিনার দেখা হলে বলে তারা নাকি অনেকক্ষণ ধরেই তাকে কল করে যাচ্ছে, কিন্তু সে একবারও তাদের কল রিসিভ করেনি। এটা শুনে ফার্লি আরও অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তারা তো একসাথে ক্লাসরুমে বসেছিল। এবার তাদের কথায় বিশ্বাস না হলে পরে ফোন চেক করে গিয়ে দেখে সেটা সে ক্লাসরুমে ফেলে এসেছে। কিন্তু ক্লাসরুমে গেলে সে অবাক হয়ে যায়, কারণ একটু আগে যেখানে ক্লাস হচ্ছিল সেটা একটা পরিত্যক্ত রুম, যেটা বেশ কয়েক মাস ধরে ফাঁকা পড়ে রয়েছে। এমনকি পেছনে ফিরতেই দেখে উলফা, ডিনা কেউ সেখানে নেই, আর পুরো হল হয়ে আছে ফাঁকা। সে কোনো রকমে ভয়ে ভয়ে ক্লাসরুম থেকে ফোন নিতে গেলে দেখে ফোনের মধ্যে ওই বৃদ্ধ মহিলা অর্থাৎ ইফরিত জিনের ছবি। তখনই হঠাৎ ছবিটা চেঞ্জ হয়ে উলফার কল আসলে তাকে ম্যাগাজিনের রুমে আসতে বলে। এবার সেখানে পৌঁছালে দেখে আরগা আর ইয়োলার মধ্যে প্রফেসরের গল্পটা পাবলিশ করা নিয়ে কথাবার্তা চলছে। ইয়োলা গল্পটা পাবলিশ করার জন্য জোর করতে লাগলে আরগা এতে রাজি হয় না, কারণ মেয়েটা প্রেগনেন্ট ছিল। এবার এই ব্যাপারটা যদি তারা সবার সামনে রিলিজ করে দেয় তাহলে সেই মেয়েটার সম্মান নিয়ে টানাটানি পড়বে। অতএব আরগা অন্য একটা ঘটনার ব্যাপারে সাজেস্ট করে। সেখানে ইন্দোনেশিয়ার একটা ইলিগ্যাল মাংসের বাজার থেকে কোভিড-19 ছড়াচ্ছে। তো সেটার ব্যাপারে তারা ইনফরমেশন জোগাড় করতে যাবে, কিন্তু টিমের বাকি মেম্বাররা ব্যস্ত থাকলে আরগা ও ফার্লি তার সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। সে প্রথমে যেতে না চাইলেও আরগা তাকে মানিয়ে নেয়। রাতে ইয়োলা প্রফেসর ও স্টুডেন্টের গল্পটা এডিট করে মেটার জায়গায় ফার্লির নাম বসিয়ে সেটা পাবলিশ করে দেয়। এদিকে কাজ থেকে ফিরে ফার্লির ডিনার করতে বসলে বাবা তাকে জিজ্ঞাসা করে কবে থেকে সে আবার ননভেজ খাওয়া শিখল। এটা শুনলে ফার্লি চমকে প্লেটের দিকে তাকালে অবাক হয়ে যায়, কারণ সে মাংস খাচ্ছিল। এটা দেখা মাত্রই ওয়াশরুমে বমি করতে গেলে তার মুখ থেকে একগুচ্ছ পোকা বেরিয়ে আসলে সে ভীষণ ভয় পেয়ে যায়। পরদিন সকালে আরগার সাথে মিট মার্কেটে গেলে দেখে সেখানে ইলিগ্যাল সমস্ত পশুর মাংস সাপ্লাই সহ বিক্রি করা হচ্ছে। এর মাঝেই ফার্লির চোখের সামনে একটা কুকুরকে পিটিয়ে মেরে ফেললে এই ঘটনা দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু কোনো রকমে তাকে সামলানোর পরেই একটা দৃশ্যে দেখতে পাওয়া যায় সেখানে সে খুব মজা করে কুকুরের মাংসটা খাচ্ছিল। আলগা কোনো রকমে তাকে সামলে নিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন কলেজে গেলে সবাই ফার্লির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে হাসাহাসি করে। কয়েকটা ছেলে তার সাথে খারাপ ব্যবহার করলেও আরগার সাথে তাদের ঝামেলা লেগে যায়। অন্যদিকে ইয়োলা এসব দেখে খুব খুশি হচ্ছিল, সে যেন তার মনের জ্বালা মিটিয়ে নিয়েছে। কিছু সময়ের মধ্যে ফার্লি ও আরগার ব্যাপারটা জানতে পারলে যে ইয়োলা তাদের গল্প পাবলিশ করে দিয়েছে এবং মেটার জায়গায় ফার্লির নাম দেওয়া হয়েছে। এবার আরগা ইয়োলাকে এই বিষয়ে কনফার্ম করলে আরগা তাকে সসেস খাওয়ার জন্য অফার করলে, ফলে সসেস খেতে থাকলে সেখানে উপস্থিত সবাই খেয়াল করে ইয়োলা নিজের আঙ্গুল নিজেই খাচ্ছে।
এবার অরিজিনালি সেখানে আর্গা ও ফার্লি আসলে দেখে ততক্ষণে ইয়োলা নিজের একটা আঙুল খেয়ে ফেলেছে। এই ভয়াবহ ঘটনা দেখে ফার্লি প্রচণ্ড শকড হয়ে যায়, আর ইয়োলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার ফার্লি ওকটার সাথে দেখা করলে সে জানায় প্রফেসর ও মেয়েটার গল্পে বলা সব কটা ঘটনাই সত্যি, কিন্তু সেখানে আরও কিছু জিনিস সে নিজে থেকেই ইচ্ছে করে অ্যাড করেছে ফ্যান্টাসির জন্য। ফলে মেয়েটার ম্যাগাজিন রিলিজ করার ভয়ে অ্যাবর্শন করিয়ে নিয়েছে। আর সেদিনের পর থেকেই তার সাথে এরকম অদ্ভুত ঘটনা ঘটছে এবং ইফরিত জিন তার পিছু নিয়েছে। এটা বলে ওকটা চলে যেতেই ফার্লির কাছে আর্গার কল এলে জানায় ওলা পজেস্ট হয়ে গিয়েছে এবং সে হসপিটাল ছেড়ে পালিয়ে। ঘটনা এবার ভয়াবহ রূপ নিলে ফার্লি, উলফা ও ডিনা মি আর ম্যাংয়ের সঙ্গে দেখা করলে সেখানে রিভিল হয় আসল ঘটনা। উনি জানায় ওকটা আর ফার্লি আর ইয়োলা একটা খুব খারাপ কাজ করেছে, যেটাকে গিভা বলা হয়। তারই কারণে ইফরিত জিন তাদের হন্ট করেছে। গিভা পৃথিবীর কাউকে খুন করার থেকেও খুব বড় একটা অপরাধ, কারণ খুন করার জন্য স্থান, কাল, পাত্র, মন এবং অস্ত্র সব কটারই দরকার হয়, কিন্তু গিভা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই করা যেতে পারে। গিভা সরাসরি মানুষের বিশ্বাসের ওপর আঘাত করে, যার ফলে তারা একে অপরকে মেরে ফেলতেও তৎপর হয়ে ওঠে। এই জন্যই কারোর পিঠ পিছু খারাপ আলোচনা করা বা তার ক্ষতি করা উচিত নয়। এবার পুরো ঘটনা শোনার পর সবাই ভীষণ রকম ভয় পেয়ে যায়। রাতে বাড়ি ফিরে ফার্লি ইফরিত জিনের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে শুরু করলে কিছুক্ষণ পর সে ওয়াশরুমে গেলে ট্যাপের পানি এক প্রকার কালো তরলে পরিবর্তিত হয়ে ফুটতে শুরু করলে সেটা ফার্লির মুখে এসে লাগলে সে নিজেকে ওই মিট মার্কেটে দাঁড়িয়ে থাকতে দেখে। সেখান থেকে বাঁচার জন্য কিছুটা এগোলে সামনের খাঁচায় তার মাকে বন্দি অবস্থায় দেখতে পায়। এদিকে ম্যাংয়ের সাথে ওটা দেখা করে জানায় ফার্লির সাথে কিছু মারাত্মক বিপদ ঘটতে চলেছে। ম্যাং এই কথা উমিকে জানাতে গেলে পিছন থেকে পজেস্ট ওকটা ম্যাংকে মেরে ফেলে, আর তখনই তার ঘুম ভাঙলে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল। এদিকে ফার্লি মাকে খাঁচা থেকে বের করে আনলে দেখে এটা তার মা নয়, বরং ইফরিত জিন। আর তখনই ফার্লির ঘুম ভাঙলে বুঝতে পারে এটাও তার দুঃস্বপ্ন ছিল। এদিকে পজেস্ট ইয়োলা তাকে মারতে আসলে সে কোনো রকমে পালিয়ে লুকিয়ে আর্গা ও রেনোকে কল করে ডাকে। এবার ইয়োলা ফার্লিকে লিখে খুঁজে মারতে গেলে রেনো এসে আটকানোর চেষ্টা করলেই ইয়োলা তাকে কামড়ে জখম করে দেয়, কিন্তু তা সত্ত্বেও রেনো তাকে অজ্ঞান করতে সক্ষম হয়। ততক্ষণে বাকিরা সব চলে আসলে ইয়োলাকে ঘিরে রিচুয়ালস শুরু করে ঘরের ভেতর ধোঁয়ায় ভরে গেলে রুম থেকে সবাই বেরিয়ে গেলে ফার্লিকে ইফরিত জিন ধরে ফেলে। অমিতাকে স্পর্শ করা মাত্রই বুঝে যায় জিন তাকে নিজের জগতে নিয়ে গিয়েছে। তখন কোনো উপায় না থাকায় উমি সকলকে দোয়া করতে বলে। বংশ পরম্পরায় যুক্ত থাকায় জিনদের থেকে সাহায্য নিয়ে জিনদের জগতে প্রবেশ করে। সেখানে জিন ফার্লিকে এক রক্ত পুকুরে দিয়ে রেখেছিল। উমি সেখানে এসে তাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিন তাকে কিছুতেই নিয়ে যেতে দেয় না। তখন কোনো উপায় না থাকায় উমি সহ ফার্লি দোয়া করতে শুরু করলে জিনের ক্ষমতা কমতে শুরু করে, আর এই সুযোগে উমি তাকে রিয়েল ওয়ার্ল্ডে ফিরিয়ে নিয়ে আসে। এই ঘটনার পর থেকে ফার্লি, ইয়োলা আর ওকটাদের ওপর থেকে গিভা নষ্ট হয়ে যায়। এবার তারা প্রত্যেকে একে অপরের থেকে ক্ষমা চায় এবং ইয়োলা ফার্লিকে বলে সেদিন সে আসলেই অসুস্থ ছিল, আর সে পিকচার পোস্ট করেছিল সেটা অনেক দিন আগের, অর্থাৎ তাদের মধ্যে মিসকমিউনিকেশন হয়েছিল। এটা থেকে আমাদের একটা লাইফ লেসন শেখায়, কোনো কিছু না জেনে শুধুমাত্র গেস করে কখনোই কারো কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এমনকি এটার জন্য কারো জীবন পর্যন্ত শেষ হয়ে যেতে পারে।
বরং আমাদের উচিত সামনের মানুষের সাথে কথা বলে নিজেদের ভুলভ্রান্তি মিটিয়ে নেওয়া। মুভি এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের আজকের এই গল্প, তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর সেই সাথে যারা চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়।